জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব পশ্চিমবাংলা সারস্বত আশ্রমের ইতিবৃত্ত গ্রন্থ থেকে কিছু অংশ। জয়গুরু। বিভাগীয় আশ্রম সম্বন্ধে ঠাকুরের অভিমত। আগামীকাল আমাদের বিদায়ের পালা। তজ্জন্য নলিনীকান্তবাবু বেশ ব্যথা অনুভব করিতে লাগিলেন। এই নলিনীকান্তবাবুর বাসাতেই গোপাল দাদা নলিনীকান্তবাবুকে লইয়া উচালনে বর্ধমান বিভাগীয় শাখা আশ্রম প্রতিষ্ঠার জন্য ঠাকুরকে বলিলে ঠাকুর বলিলেন, তোমরাও আশ্রম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছো, আর খড়কুসমার ভক্তরাও চেষ্টা করছে। আমি দেখব যারা আগে কায়েমি পাকা বাড়ি তৈরি করে দিতে পারবে সেইখানেই বিভাগীয় আশ্রম খুলে দেব। আমি তাহা শুনিয়া থাকিলাম মাত্র। পরদিন প্রাতেই নলিনীকান্তবাবুর নিকট বিদায় লইবার পালা। তিনি বয়োবৃদ্ধ হইয়াও সকলকে কোলাকুলি করিয়া চোখের জলে বুক ভাসাইয়া দিলেন। ভাবিলাম এই মাত্র 2-3 দিনের আলাপ পরিচয়ই নলিনীকান্তবাবু আমাদিগকে কত আপন করিয়া ফেলিয়াছেন, যাহার জন্য বিদায়কালে চক্ষের জলে বক্ষ ভাসাইলেন। ধন্য ঠাকুর, তোমার পরকে আপন করিবার শক্তি। যাহা হোক, নলিনীকান্তবাবু আমাদিগকে ঘোড়ার গাড়িতে ও ঠাকুরকে ট্যাক্সি করিয়া বাঁকুড়া দামোদর রেলওয়ে স্টেশনে পৌঁছাইলেন। আমরা ঠাকুরকে ট্রেনে উঠাইয়া দিয়া সকলে জয়গুরু ধ্বনি করিয়া গাড়িতে উঠিলাম। আমাদের টিকিট শেয়ারা বাজার স্টেশন পর্যন্ত হইয়াছিল। বেলা প্রায় 9টা সাড়ে 9টার সময় ট্রেন শেয়ারা বাজার স্টেশনে পৌঁছিল। তথায় পালকি উপস্থিত ছিল। আমরা জিনিসপত্রাদি সহ ঠাকুরকে নামাইলাম এবং তাহাকে পালকিতে উঠাইয়া দিয়া পদব্রজে উচালন অভিমুখী চলিতে লাগিলাম। শেয়ারা বাজার স্টেশন হইতে উচালন পৌঁছিতে বেলা প্রায় 11টা বাজিয়া গেল। ঠাকুর মহারাজের থাকিবার স্থান শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতেই হইয়াছিল। বাড়িটি বেশ প্রশস্ত, চারিদিকে প্রাচীর বেষ্টিত। ছাড়া ছাড়া অনেকগুলি ঘর এক আঙিনার মধ্যেই ছিল। বাড়িগুলির দাওয়া বেশ উঁচু এবং ছোট ছোট ঘরগুলি খড়ের ছাউনি। দেখিতে বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আঙিনার পূর্ব দিকে একটি স্নানের পুষ্করণী ছিল। ঠাকুরের আহারাদির ব্যবস্থাও ওই বাড়িতে থাকিলেও পরপর কয়েকদিন অন্যান্য ভক্তদের বাড়িতে আমাদিগকে ও ঠাকুরকে যাইতে হইয়াছিল। ভৈরবচন্দ্র হাজরা বয়োবৃদ্ধ অবস্থাপন্ন বৃহৎ পরিবারের কর্তা। জাতিতেই উগ্র ক্ষত্রিয়, বিরাট চাষবাস, 2-3 প্রস্থ বসবাসের বাড়ি। বড় পরিবারের বাড়িতে ছেলে মেয়ের অভাব নাই। বাড়িতে ছেলে মেয়েদের কলরব হই হল্লা লাগিয়াই থাকে। ঠাকুরকে এই ছেলে মেয়েদের গোলযোগের মধ্যে রাখিলে তাহার বিশ্রামের ব্যাঘাত হইতে পারে। তজ্জন্য ভৈরববাবু ছেলে মেয়েদের অপর প্রস্থ বাড়িতেই সরাইয়া দিয়াছেন। ঠাকুরকে যে প্রস্থ বাড়িতে থাকিবার স্থান দেওয়া হইয়াছিল তাহাতে অনেকগুলি বাড়িঘর আছে বটে, কিন্তু ছেলে মেয়ে ও লোকজনের কোনরূপ কলরব নাই। ঠাকুর আহারান্তে বিশ্রামের পর ভৈরববাবুকে ডাকিয়া বলিলেন, ভৈরব, তোমার নাকি খুব বড় পরিবার, তাহলে ছেলে মেয়ে লোকজন কই? ভৈরববাবু বলিলেন, ঠাকুর, ছেলে মেয়েদের কোলাহলে আপনার বিশ্রামের ব্যাঘাত হবে বলে আমি অপর প্রস্থ বাড়িতে তাদের সরিয়ে দিয়েছি। ঠাকুর বলিলেন, সে কি? গৃহস্থের বাড়িতে ছেলে মেয়েদের কোলাহল না হলে মানাবে কেন? যাও, তাদের সবাইকে এ বাড়িতে আনো। এ বাড়ি যেন ফাঁকা ফাঁকা লাগছে। ছেলে মেয়েরাই তো গৃহস্থের গৃহশোভা। ঠাকুরের মুখে এই কথা শুনিয়া ভৈরববাবু ছেলে মেয়েদের আনাইবার ব্যবস্থা করিলেন। অতঃপর ছেলেমেয়েরা ও গৃহিণীরা সকলেই আসিয়া ঠাকুরকে প্রণামাদি করিতে লাগিলেন। সকলের প্রণামাদি শেষ হইলে ঠাকুর আবার সতীশবাবুর বাসভবনে ফিরিয়া আসিলেন। ইচ্ছাশক্তির প্রভাবে উচালনে বৃষ্টি আনয়ন। উচালন সঙ্গে ঠাকুরের ত্রিরাত্র অতিবাহিত হইয়া গিয়াছে। আজ বিদায়ের পালা। এখান হইতে ঠাকুরকে প্রায় 40 মাইল দূরবর্তী স্থানে মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার মনোহরপুর গ্রামে গুরুভ্রাতা শ্রী শম্ভুনাথ দাস লালের বাড়িতে যাইতে হইবে। শম্ভুনাথ দাদাও বাঁকুড়া হইতে আমাদের সঙ্গ লইয়াছেন। এই দারুণ গ্রীষ্মে 40 মাইল অতিক্রম করিবার জন্য পালকি এবং পদব্রজ ব্যতীত কোনরূপ যানবাহন নাই। কাজেই সন্ধ্যার পর বাহির হইলে সমস্ত রাত্রি এবং সমস্ত দিন হাঁটিয়া তবে মনোহরপুর পৌঁছাইতে পারা যাইবে। সময়টা চৈত্র মাসের শেষের দিক হইবে। দারুণ রৌদ্রের তাপে সকলেই আইঢাই করিতেছেন। বিশেষ করিয়া ঠাকুরের ন্যায় স্থূলকায় ব্যক্তির পক্ষে ইহা কিরূপ কষ্টকর তাহা প্রত্যক্ষদর্শী ভিন্ন কেহ অনুভব করিতে পারিবেন না। গুরুভ্রাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতেই ঠাকুরের ভোগরাগের ব্যবস্থা হইতেছে। বেলা প্রায় 9:30 কি 10টা হইবে। অশ্বিনী দাদা ও আরও কে যেন ঠাকুর মহারাজকে তৈলমর্দন করিতেছেন। ঠাকুর চেয়ারে বসিয়া গড়গড়ায় তামাক টানিতেছেন। গ্রীষ্মে তাহার বেশ কষ্টবোধ হইতেছে। হাসিতে হাসিতে ঠাকুর বলিতে লাগিলেন, তোমরা সব এখানে এত ভক্ত আছো, দারুণ গ্রীষ্মে লোকের কষ্ট হচ্ছে,
তোমরা সব একটু বৃষ্টি আনো না কেন? উপস্থিত ভক্তেরা সকলে বলিয়া উঠিল, ঠাকুর, ওদের বাবা যখন আছেন তখন বাবার ইচ্ছা হলেই হবে। ঠাকুর বলিলেন, বাবা তো আছে রে বাপু, তোমরা তবে কিসের ভক্ত? একটু বৃষ্টি আনিয়ে যদি লোকের একটু কষ্ট দূর করতে না পারো। এবার কেহ কেহ বলিয়া উঠিলেন, ভক্তদের বাবা থাকতে ভক্তদের আবার স্বতন্ত্র ইচ্ছা কি? ভক্তদের বাবার ইচ্ছাই আমাদের ইচ্ছা। অতঃপর ঠাকুর যেন বলিলেন, আচ্ছা। তৈলমর্দন শেষ হইল এবং স্নান ও কেশবিন্যাস যখন সমাধা হইয়া গেল তখন বেলা প্রায় 1টার মতো হইয়াছে। সতীশ দাদার দক্ষিণ দুয়ারি খড়ের ঘরের মধ্যে ঠাকুরের ভোগের ব্যবস্থা হইয়াছে। তিনি আহারে বসিয়াছেন। শ্রীমৎ অশ্বিনী দাদা বোধহয় পাখা করিতেছেন। এমন সময় ঊর্ধ্বাকাশে এক ভীষণ মেঘগর্জন শোনা গেল। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, ও, ভক্তদের খুব ভক্তির চোর যে গো, জল না চাইতে মেঘের গর্জন যে। ভক্তেরা তখন বলিয়া উঠিলেন, হবে না বাবা, ভক্তদের বাবার ইচ্ছা হয়েছে, তখন কি বৃষ্টি না হয়ে যায়? উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলিয়া উঠিলেন, ঠাকুর, আজ বৃষ্টি হলে আমাদের সব পণ্ড হয়ে যাবে, সামিয়ানা ইত্যাদি সব নষ্ট হয়ে যাবে। আবার একজন বলিয়া উঠিলেন, না ঠাকুর, একটু বৃষ্টি হওয়া দরকার। আবার তৃতীয় ব্যক্তি বলিলেন, ঠাকুর, এখানটা বাদ দিয়ে হলেই ভালো হয়। ঠাকুর বলিলেন, তোমরা বিভিন্নমুখী চিন্তাতেই সব মাটি করলে দেখছি, যাক, বৃষ্টি হবে কিছু। ঠাকুরের ভোগ সমাপন হইবার পর দেখিতে দেখিতে কোথা হইতে ঘন কালো মেঘ আকাশ অন্ধকার করিয়া ফেলিল এবং ঘন ঘন ভয়ানক মেঘ গর্জনের সহিত বেশ এক পশলা বৃষ্টি হইয়া আকাশও পরিষ্কার হইয়া গেল। ঠাকুরের মনোহরপুর যাত্রা। সায়াহ্নে জলযোগের পর ঠাকুর পালকিতে উঠিলেন। সুশীতল বাতাস বহিতে লাগিল। আকাশ মেঘমুক্ত হইয়া আসিল। গুরুভ্রাতা গোপালচন্দ্র চট্টোপাধ্যায় ঘোড়ায় চলিলেন এবং আমরা সকলে পদব্রজে ঠাকুরের পালকির সঙ্গে সেই 40 মাইল রাস্তা পাড়ি দিতে শুরু করিলাম। আমরা বিবাহ বাড়িতে বরযাত্রীদের বরানুগমনের মতোই ঠাকুরের পালকি অনুসরণ করিয়া চলিতে লাগিলাম। সমস্ত রাত্রি ঠাকুর চলিতেছেন, মধ্যে মধ্যে বাহকেরা কাঁধ পাল্টাইতেছে। যখন সকাল হইল তখন আমরা আরামবাগের পশ্চিম দিকে দ্বারকেশ্বর নদীর তীরে আসিয়া পৌঁছিয়াছি। সেখানে আমরা সকলে শৌচ স্নানাদি সারিয়া পুনরায় পালকির পিছু পিছু চলিতে লাগিলাম। হুগলি জেলার বালি দেওয়ানগঞ্জে পৌঁছিয়া দেখা গেল বেলা প্রায় 12টা বাজিয়াছে। তখনকার একটি আটচালার নিকট ছায়ায় পালকি নামাইয়া পালকি বাহকেরা জল যোগাদি করিয়া রইল। স্থানীয় কতিপয় ভদ্রলোক ঠাকুরের পরিচয় পাইয়া তাহাকে আতিথ্য গ্রহণের জন্য অনুরোধ করিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, দেখো, যেখানে যাব সেখানে হয়তো অনেকেই আমার অপেক্ষায় উপবাসী থাকবে, সুতরাং এখানে আহার করা উচিত হবে না। অবস্থা বুঝিয়া তাহারাও আর অনুরোধ করিলেন না। জলযোগ বিশ্রামান্তে বাহকেরা পালকি তুলিয়া লইল। সর্বক্ষণের মধ্যেই পালকি আসিয়া আমাদের ধরিয়া ফেলিল। সমস্ত রাত্রি জাগিয়াও তখনও পর্যন্ত অনাহারে হাঁটিতে হাঁটিতে আমাদের চলিবার শক্তি কমিয়া আসিয়াছে। আমরা যখন বন্দর বাজার পার হইয়া বন্দরের ঘাটে শিলাবতী নদী পার হইলাম তখন বেলা প্রায় 5টা। নদী পার হইয়া মাঠে আসিতেই দেখা গেল বহু লোক মনোহরপুর হইতে নাম সংকীর্তনের দলসহ চতুর্দলা স্কন্ধে করিয়া ঠাকুরকে লইয়া যাইবার জন্য আসিতেছেন। তখন আমাদের মনে আশার সঞ্চার হইল যে আমাদিগকে আর হয়তো বেশি দূর হাঁটিতে হইবে না। অতঃপর ঠাকুরকে বদ্ধ পালকি হইতে চতুর্দলাতে চাপাইয়া কিছুক্ষণের মধ্যে গুরুভ্রাতা শম্ভুনাথ দাসলালের বাড়িতে পৌঁছাইলাম। তখন বেলা প্রায় 5:30 হইবে। এতক্ষণ পর্যন্ত ঠাকুর মুখ প্রক্ষালন পর্যন্ত করেন নাই। এবার চতুর্দলা হইতে নামিয়া মুখ প্রক্ষালন্তে কিছু ফলের রস গ্রহণ করিয়া তামাক সেবন করিয়া শৌচ স্নানাদি সমাপন করিলেন। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। আমাদের সহযাত্রীদের এতক্ষণ পর্যন্ত উপবাসে কাটাইতে হইয়াছে। এবারে আমরাও স্নানাদি সমাপন করিয়া ঠাকুরের জলযোগের অপেক্ষা করিতে লাগিলাম এবং তাহার জলযোগ হইলে আমরা জলযোগ করিলাম। পরে রাত্রিতে ঠাকুরের ভোগের পর প্রসাদ পাইয়া বিশ্রামার্থে গমন করিলাম। শম্ভুনাথ দাদাদের উপাধি দাস, জাতিতে তন্তুবায়। ইহাদের পূর্বপুরুষগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় হইতে দালানের কাজ করিয়া দেশের মধ্যে বিত্তশালী পরিবার বলিয়া গণ্য হইয়াছিলেন। উক্ত দালালি কাজের জন্য তাহারা দালাল উপাধিতে ভূষিত হইয়াছিলেন। বর্তমানে দালাল পরিবারের বৃহৎ বৃহৎ দালান কোঠাদি দেখিলেই বোঝা যায়। এক সময়ে ইহারা যথেষ্ট ধনরত্নের মালিক ছিলেন।
বর্তমানে দালাল পরিবারের আর্থিক অবস্থা সেইরূপ না থাকিলেও প্রত্যেকেই কিছু না কিছু কাজ কারবার লইয়া সংসার যাত্রা নির্বাহ করিতেছেন। শম্ভুনাথ দাদাও ওই সময় বদনার কারবার করিতেছিলেন। গ্রামে আরও অনেকে এই বদনার কারবার করিয়া লাভবান হইতেছেন বলিয়া জানা গেল। শম্ভুনাথ দাদার প্রথম বিবাহের পর পত্নী বিয়োগ হইলে মনের মধ্যে বৈরাগ্য উদয় হওয়ায় আসাম কোকিলামুখ মঠে গিয়া ঠাকুরের নিকট দীক্ষিত হইয়া আসেন। পরে দ্বিতীয়বার নিমতলার গুই পরিবারে বিবাহ করেও সংসার করতে থাকেন, কিন্তু সন্তানাদি না থাকায় ঠাকুরকে জানাইলে ঠাকুর সন্তানাদি হইবে বলিয়া আশ্বাস দেন। তজ্জন্যই ঠাকুরকে তাহার বাড়িতে লইয়া যান। পরে শম্ভুনাথ দাদার 2 সন্তান হইয়াছিল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।